না, একবার অফিসে গিয়ে দেখবো, কারণ আমি তো আর তোমার মতো করে খুব ভোরবেলা উঠে রেডি হতে পারি না, একটু সময় লেগে যায় আমার। হ্যাঁ, তা হবে কেমন করে? সারা রাত ফেসবুকে চ্যাটিং করলে তো আর্লি রাইজার হওয়া যায় না। তো কাদের সাথে এত চ্যাটিং করো তুমি? আমার এক্স গার্লফ্রেন্ডদের সাথে। কাদের সাথে? এক্স গার্লফ্রেন্ডদের সাথে। তাই? হ্যাঁ, তাই। শোনো, 10টা বছর তুমি আমার সঙ্গেই ছিলে, তোমার কতটা এক্স গার্লফ্রেন্ড থাকতে পারে সেটা আমার আইডিয়া আছে। আমি প্রাইমারি লেভেলের প্লেয়ার, তো সেই সময় থেকে এখন পর্যন্ত অনেকেই আছে। অনেকে আমাকে ছেড়ে চলে গেছে, অনেককে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু সম্পর্কটা একই আছে, ছোটবেলার মতো সফট। চল, থামো। চলো চলো। দেরি। না না, দেরি হবে না। না আসলে ওই যে 3 চালায় যে কারা যাতায়াত করে চিনিও তো না, প্রচুর ছেলেমেয়ে যাতায়াত করে। বাড়িওয়ালা তো বললো যে এই পুরো ফ্ল্যাট নাকি একজনই ভাড়া নিয়েছে। তাই না? হ্যাঁ। হয়েছে। আপনাকে আর এগুলো নিয়ে ইনকোয়ারি করতে হবে না, আপনি সম্পাদক যেহেতু আমি ক্রাইম রিপোর্টার, পুরো দায়িত্বটা আপনি আমার ছেড়ে দিতে পারেন। ঠিক আছে, এখন অফিসে ডিউটি ঠিকঠাক মতো করবে, তাহলে কিন্তু প্রমোশন হবে না। ইমোশন হবে? প্রমোশন মানে অফিসে যে এত দেরি করে গেলে হবে? অফিসে যে দেরি করে যাওয়া এগুলো ঠিক না। তেমন কোনো দেখলাম না, তবে লাশ দিয়ে এলাকার না হলেও আশেপাশের এলাকার হতে পারে। আমার তাই মনে হয়। হ্যাঁ, আশেপাশের লোককে জিজ্ঞাসা করলে হয়তো কিছু তথ্য পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের তদন্তে আপনার সাহায্য লাগবে। অবশ্যই আমি তো আছি। ঠিক আছে, ওকে। ফেমাস ক্রাইম রিপোর্টার সামিরা, আপনি আমার কাছে কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। চা কফি কিছু খাবেন? না না, থ্যাঙ্কস। তো বলুন, আপনার মতো এরকম একজন ক্রাইম রিপোর্টার আমার কাছে। নিশ্চয়ই কারণ আছে, কারণ ছাড়া তো আমি নিশ্চয়ই এখানে আসবো না। দেখুন, আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে, সেটা কতটুকু সত্য সেটা যাচাই করার জন্য এখানে আসা। দেশের বিভিন্ন স্থান থেকে একটা চক্র নারীদেরকে জোর করে অর্থলোভ দেখিয়ে বা কিডন্যাপ করে বিভিন্ন স্থানে বিক্রি করে দিচ্ছে। আমাদের কাছে ইনফরমেশনও আছে যে এই চক্রের গডফাদাররা ঢাকাতে অবস্থান করছে। আপনারা ইতিমধ্যে এদের বেশ কিছু সদস্যদেরকে গ্রেফতারও করেছেন, রাইট? রাইট। আমরা বেশ কিছু সদস্যকে গ্রেফতার করেছি এবং আমাদের তদন্ত চলছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আমাদের তদন্ত চলছে, এবং আমরা এই বিষয়ে নিশ্চিত যে বর্তমানে তারা ঢাকায় অবস্থান করছে। আচ্ছা, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা তো নারী পাচারকারী, এটা তো একদম শিওর। কিন্তু তাদের গডফাদার সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসেনি। এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? দেখুন, আপনার ইনফরমেশন ঠিক আছে। আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের কাছ থেকে আমরা প্রাথমিকভাবে কিছু নাম পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে আমরা গডফাদারদের নাম প্রকাশ করতে পারি না। অ্যান্ড ইউ নো, গডফাদাররা দে আর বোথ রিচ অ্যান্ড কানেক্টেড। সো আমাদেরকে একটু সময় নিয়ে ভেবে দেখে প্রমাণ সহকারে তাদেরকে আমরা গ্রেফতার করব, বিকজ দিস টাইম আমরা এটার জন্য জিরো টলারেন্স আছে। সো আশা করছি খুব শীঘ্রই সবাইকে আমরা গ্রেফতার করতে পারবো। আপনাদের এই জিরো টলারেন্স কি কখনো আলোর মুখ দেখবে, নাকি গডফাদারদের মতো অন্ধকারেই ঢুকে থাকবে? দেখুন, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে এই ব্যাপারটাও ভাবতে হবে এবং জানতে হবে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় যে দুনিয়া থেকে অপরাধ চলে যায়, কিন্তু আমরা কি মানি? আমরা কি সেভাবে কাজ করি? আমরা কিন্তু সেভাবে কাজ করি না। কে অপরাধী? আপনি, আমি, আমাদের মতো চারপাশে কিছু মানুষের মধ্যে থেকে তো অপরাধীকে বের করতে হবে। অ্যাবসলিউটলি রাইট, মানে পৃথিবী যতদিন থাকবে অপরাধও ততদিনই থাকবে।
অ্যাজ আ রিপোর্টার আমাদের দায়িত্ব হচ্ছে ক্রাইমগুলোকে, সত্য ইনফরমেশনগুলোকে মানুষের সামনে তুলে ধরা। আর আপনাদের কাজ হচ্ছে অপরাধীদেরকে সামনে এনে আইনের আওতায় আনা। এখন আপনি আর আমি যদি আমাদের জবের বাইরে চলে যাই তাহলে তো ব্যাপারটা একটু নীতির বিরোধী হয়ে গেল না? জবের বাইরে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমি আপনাকে বলেছি আমরা খুব শীঘ্রই একটা ভালো রেজাল্ট দিব, একটা মেজর ব্রেক থ্রু আসবে। এক্সকিউজ মি, আমার সম্পাদক স্যারের ফোন এসে, ফোনটা একটু ধরি। হ্যালো, আচ্ছা তুমি কোথায়? উত্তরায়। আচ্ছা ওই উত্তরা থানায় তাদের আওতাভুক্ত 10 নম্বর সেক্টরের গ্যারেজে, রিক্সার গ্যারেজে একটা অজ্ঞাত লাশ আছে। আমাদের ফটো সাংবাদিক ওখানে আছে, বুঝছো? তুমি একটু ওসি সাহেবের সাথে কথা বলো তো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বাই। আপনাদের 10 নম্বর সেক্টরের রিক্সার গ্যারেজে বোধহয় একটা ডেড বডি পাওয়া গেছে। আপনাদের দুজন কর্মকর্তা বোধহয় ওখানে লাশটা উদ্ধারও করেছে। এই বিষয়ে কি আপনি জানতেন? আমি জানি, ইনফ্যাক্ট সকালে আমি জানতে পেরেছি। আমাদের 2জন অফিসার সহ ফোর্স গেছে, তদন্ত চলছে। আচ্ছা, মানে ডেড বডির কোনো আইডেন্টিফিকেশন অর সামথিং? আমরা এখনো লাশের কোনো পরিচয় শনাক্ত করতে পারিনি। মানে কি এটা, খুন অর সুইসাইডাল অর কোনো ইনফরমেশন? দেখুন, আসলে লাশের অবস্থা দেখে বোঝা মুশকিল, তবে হ্যাঁ, মাথায় একটি বড় আঘাতের চিহ্ন আছে। লাশ আমরা মর্গে পাঠিয়ে দিয়েছি, ফরেনসিক রিপোর্ট চলে আসলে আমরা বাকিটা বলতে পারবো। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাদের এই কেসটাতে যারা তদন্ত করছে তাদের সাথে কি আমি একটু কথা বলতে পারি? অবশ্যই কথা বলতে পারবো। কি অবস্থা? হ্যাঁ, অ্যাসাইনমেন্টের অবস্থা কি? ভাই একটু দেখুন। মানব পাচারের অ্যাসাইনমেন্ট রেডি নাকি? জি ভাই, টু রিক্সি, ধীরে সুস্থে করছে। না, রিস্ক তো থাকবেই। জার্নালিজম রিস্ক থাকবে না? অবশ্যই। আর শুনেন, এটা যদি বেশি রিস্ক ফিল করে পুলিশের হেল্প নিন। ওনারা সবসময় আমাকে, মানে আমাদের সবাইকেই ওনারা সহযোগিতা করেছে। ওনাদের সাহায্যটা নিলে কোনো সমস্যা নেই। আর ওনারা আমাদের বিষয়গুলো খুব সিরিয়াসলি টেক কেয়ার করে। সামির আসছে নাকি? আসছেন, রাস্তায় আছেন, ফোনে কথা হচ্ছে, কাছাকাছি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আপনি আবার দুইজনই সাংবাদিকতার পেশায় জড়িত, বেশ একটা রিক্সি জেনেও। না, বিষয়টা আসলে হয়েছে কি, ধরো দেশের জন্য কোনো কিছু করতে গেলে, দেশের মানুষের জন্য কোনো কিছু করতে গেলে, সমাজের জন্য কোনো কিছু করতে গেলে, পজিটিভ যে কোনো কিছু করতে গেলে রিস্ক থাকবেই। রিস্ক না থাকলে তো হবে না। আসলে স্বাধীনতার যুদ্ধ তো রিস্ক ছিল। ভাই আপনার সাথে কথা বলবো না। আরে বাপ রে বাপ, কি টাইমিং ম্যাডাম! হ্যাঁ, একদম পারফেক্ট টাইমিং। আপনাকে নিয়েই কথাবার্তা হচ্ছিল, আলোচনা। কেন আমাকে নিয়ে কি এত আলোচনা হচ্ছে শুনি? না না, আলোচনা না, ঠিক সমালোচনা করছিলাম আর কি। আপনি নাকি ইদানিং স্বজন প্রীতি করছেন। তাই নাকি? গুড। ইদানিং নাকি আপনি যথেষ্ট পরিমাণে প্রীতি দেখাচ্ছেন, রিপোর্ট দেখাচ্ছেন। তাই নাকি? শুনুন, আপনি নিশ্চয় আমার হাজবেন্ডকে চিনেন। আচ্ছা, উনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নেই। যেহেতু উনি অপরাধের সঙ্গে জড়িত নেই, সেহেতু কোনো নিউজ নিয়ে স্বজনপ্রীতি দেখানোরও কিছু নেই। আর একটা ইনফরমেশন দিয়েই রাখি, মানে আমার মতো এরকম সাহসী ট্যালেন্টেড রিপোর্টার আছে বলেই কিন্তু পত্রিকাটা চলছে। কি কারেক্ট। See? দেখছো, বললাম 1 লাইন, বললো সে 17 লাইন। বুঝো বাসায় কিভাবে থাকি আমি। আর তুমি এখন এই আগুনের মধ্যে আর ঘি দিও না বাবা। এক কাজ করো, ফাইনাল ড্রাফট রেডি করো, ফাইনাল ড্রাফট রেডি করো আমার টাকা, ঠিক আছে? কি অবস্থা? আচ্ছা, ভিকটিমের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মাথার মধ্যে একটা আঘাতের দাগ আছে। ছবিগুলো কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিবে আমাকে। আচ্ছা, এই প্রচার চক্রের বিষয়টা নিয়ে ওসি সাহেব কি বললেন? যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের কাছ থেকে তাদের ইনফরমেশন নেওয়া হয়েছে। আমি রেকর্ড করে নিয়ে এসেছি, তার চেয়ে তুমি বরং রেকর্ডিংটাই শোনো। Wait. মাসুদ, আপডেট কি? স্যার, মেয়েটি গত মাসের 10 তারিখে নিখোঁজ হয়। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়। আর মেয়েটির পরিবার বিভিন্ন মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করে,
কিন্তু তারা মেয়েটির কোনো সন্ধান পায়নি। তারা বিষয়টি প্রেমজনিত কারণে ভেবেছে। লাশটি তারা শনাক্ত করেছে? জি স্যার। ফরেন্সিক রিপোর্ট আসার সাথে সাথে আমাকে জানাবেন, আর মেয়েটির বিষয়ে সমস্ত ডিটেল বের করে তদন্তে নেমে পড়ুন। জি স্যার, মেয়েটির পরিবার মামলা করার সাথে সাথেই আমরা তদন্তে নেমে পড়ব। আচ্ছা, পুলিশ বাদী হয়ে নারী পাচার বিষয়ে যে মামলাটি করেছিল সেটির আপডেট কি? স্যার, আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের দেওয়া তথ্য অনুযায়ী তারা কেউই আসল গডফাদারকে চেনে না। তবে তারা এটুকু নিশ্চিত ঢাকাতেই ওই গডফাদারের আস্তানা। দেখুন, এই বিষয়টি নিয়ে উপরমহল থেকে এবং সাংবাদিক পর্যায় থেকে অনেক চাপ আসছে। আমি তাদেরকে কোনো অ্যান্সার দিতে পারছি না। আমাদেরকে দ্রুত তদন্ত সমাধান করতে হবে। আমার কাছে একটা জিনিস মনে হয়, এই নারী পাচারকারী চক্রের সাথে দেহ ব্যবসায়ীদের চক্রের একটি যোগসাজশ আছে। তারা একই সূত্রে কাজ করে। জি স্যার, আমরা এরকম অনেক তথ্যই পেয়েছি। আপনার পাওয়া সমস্ত তথ্য আমাকে লিখিত আকারে জানাবেন। আর এই বিষয়ে আপনি ক্রাইম রিপোর্টার সামিরা সুলতানের পরামর্শ নিতে পারেন। ওকে স্যার। সুমিতা ভাবি মোর পোলাওয়ের যে গন্ধ আজ পর্যন্ত আমার কোনো পোলাও খাওয়া লাগে না। এই আমি যে রান্না করি সেটা খুব খারাপ। আরে রবে গেল মুখ করে দিয়েছে আশ্চর্য বিষয়। হ্যাঁ কি সমস্যা মানে এরকম করে গেল আরে কেয়ার থেকে তো চিঠি গেল সে গেছে ছুটি খেতে, তারপর আবার দাঁড়ানো খোঁজ খবর নেই। কি অবস্থা, বাসার অবস্থা কি? বাড়িওয়ালা না থাকলে যা হয়। আর তার সাথে আমার কথা হয়েছে, সে বলছে তিনতলা নাকি কোনো একটা ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী ভাড়া নিয়েছে। আমি বলি এইসব লোক যাতায়াত করবে না। উত্তেজিত হবার কিছু নেই। আর তার একটা মজার কোনো কথা বলছে, এই ঘটনা ঘটলে আমি কি বলবো? দেখো তো ঠিক আছে কিনা। আস্তে ঠিক আছে। একটু চাপো, একটু চাপো, চাপো আর একটু। আমি আমি বললে বলবো। দেখো ঠিক আছে। আর একটু লেফটে, হ্যাঁ আর একটু বামে, বাম সাইডে। এখন পুরো সিঁড়িটা পাবো। কি হচ্ছে এসব? মৃত? দেখে তো তাই মনে হলো। দেখো, বিষয়টা খুবই সন্দেহজনক। মানে এটা কারা? কোনো একটা ঝামেলা তো আছে এখানে। আমরা তাহলে কি করবো এখন? পুলিশ? না না না, কাউকে না, বাড়িওয়ালাকে না না, কাউকে জানানো ঠিক হবে না। কারণ পুলিশের কাছে গেলেও পুলিশ বলে প্রমাণ কি? সবাই কথাই বলবে। শুধু যাই করতে হবে আমাদেরকে একসাথে করতে হবে। হ্যাঁ, সেটা না হয় করলাম, কিন্তু উপরে এভাবে ক্রাইম চলছে আর আমরা তো এরকম চুপচাপ বসে থাকতে পারি না। উই নিড টু ডু সামথিং, রাইট? কিন্তু করবোটা কি? আচ্ছা, একটা প্ল্যান করি, আসো তো, আসো।
স্যার মৃত্যুর কারণ কি? ছেলেটিকে গুলি করে মারা হয়েছে। ঠিক আছে, আচ্ছা ও ওই বিল্ডিং থেকে ফেলা হয়েছিল কিনা? না, এমনটি মনে হয় না। তাছাড়া ওই ভবনের যে নাইটিকার, সে দেখেছে যে একটি গাড়ি থেকে লাশটি ফেলা হয়েছে। উনি এখন কোথায়? লাশটি দেখার পরে উনি অজ্ঞান হয়ে যান। ডাক্তার ওষুধ দিয়েছেন, উনি এখন ঘুমোচ্ছেন। তাহলে ওনাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো কিছু তথ্য পাওয়া যেতে পারে। সেই অপেক্ষাতেই আছি। আর লাশটি দেখে মনে হয়েছে যে ওই ব্যক্তির উপরে প্রচন্ড শারীরিক নির্যাতন করা হয়েছে। হুম। আচ্ছা স্যার, আমি তাহলে আসছি, আপনি থাকুন, দেখা হচ্ছে পরে। জি জি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মানে আমার একটু উপরে যাচ্ছিলাম, যাই। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উপরে কাজ ছিল, সেরে আসছি। আপনি? হাই, আমি আপনাদের নিচের ফ্লোরে থাকি। ও গত মাসে তাহলে আপনারা এসেছেন? জি জি। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। বাড়িতে আর কেউ নেই? হ্যাঁ আছেন, সবাই যে যার মতো ব্যস্ত। ও আচ্ছা, কে কে থাকে? আমার হাজবেন্ড, দেবননদ আর আমার দুজন আত্মীয় থাকেন। বাহ, আমি আর আমার হাজবেন্ড থাকি নিচে। শব্দ? আমার ননদ, ওর পেটে ব্যথা, বুঝেনি তো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইটস ফাইন। আপনি একটু বসুন, আমি আসছি। এইসবের কি দরকার ছিল? না না, কি যে বলেন, আপনি প্রথমবার আমার বাসায় এসেছেন। তুমি কি অপরাধের সাথে জড়িত? না স্যার, আমি তাহলে তো ভয় পাচ্ছ কেন? যা দেখেছো সেটা আমাদেরকে জানালেই হবে। স্যার আমার সামনে ফেলেনি স্যার, আমার কাছ থেকে স্যার 8 থেকে 10 হাত দূরে স্যার। আর কি দেখছো? মানে কোনো গাড়ির পরিচয় বা কিছু জানতে পারছো? না স্যার, স্যার আমি বসে বসে স্যার জিবাইতেছিলাম স্যার। স্যার হুট করে স্যার একটা মাইক্রোবাস কোথা থেকে জানে আসলো, আসার পর স্যার একটা লাশ ফালাই দিয়ে স্যার আমার স্যার চলে গেল। গাড়ির নাম্বার প্লেটটি জানতে পারো, দেখতে পেরেছো? পুলিশকে পুরো বিষয়টা বলে তাদেরকে সাথে নিয়ে আমাদের আগাতে হবে। সবই বুঝলাম, কিন্তু কেয়ারটেকারটা আমার কাছে মনে হয় যে ওদের দলেরই সদস্য। সারাদিনই পুরো বাড়িতে ঘুরঘুর করতে থাকে। আমার যেটা মনে হয় যে আমাদেরকে তো সাবধান হতেই হবে, পাশাপাশি পুলিশকে ইনফর্ম করে দিতে হবে যাতে পুরো বাড়িটার উপর নজর রাখে।
13 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 4 নম্বর বাসা। 13 নম্বর সেক্টর। জি স্যার। বাসা নাম্বার কত বললেন? 4 নম্বর। রোড নাম্বার কত বললেন? 12। 4 নম্বর বাসা। এই সেম ঠিকানা তো আমাকে ক্রাইম রিপোর্টার সামিরা সুলতানা দিয়েছে। বলেন কি স্যার? রাইট। তার কাছে থাকা ইনফরমেশন অনুযায়ী এই বাসাটা অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এবং তিনি আমাকে প্রমাণস্বরূপ কিছু অডিও রেকর্ডও পাঠিয়েছেন। বিষয়টা খুব সিরিয়াস স্যার। একটা কাজ করুন, এই বাড়িতে 24/7 সার্ভেলেন্স হয়। কে কোথায় যায়, কি করে, কখন বের হয়, সমস্ত ইনফরমেশন আমাদের জানা চাই। বিষয়টা আমাদেরকে খুবই সাবধানতার সাথে অবলম্বন করতে হবে, কারণ আমাদের কাছে থাকা ইনফরমেশন অনুযায়ী এই চক্রের মূল হোতা কিন্তু এখন ঢাকায় অবস্থান করছে। এটিও সেই ঠিকানা হতে পারে। আপনার সাথে তো আমার পরিচয় ঠিক নেই, আপনি কি জন্য এসেছেন একটু বলবেন? বন্ধের দিন ভাবলাম একটু আনন্দ ফুর্তি করে আসি। ভাই, টাকার কথা ভাইবেন না, আমার খালি জিনিস একের হইতো। আচ্ছা, আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। তো আপনি আসলে চাচ্ছেনটা কি, আসলে এটা একটু ক্লিয়ার করেন। কি আর বলবো ভাই, আসলে হচ্ছে কি, আমার বউ আছে, বউ থাকে এক ঘরে, আমি থাকি আরেক ঘরে। কবে একসাথে ঘুমাইছি জানিই না, তো এইভাবে তার জীবন চলে না। জি জি। তো বন্ধুর কাছে শুনলাম, বন্ধু বললো তুই চলে যা, আমি জায়গা দিয়ে দিতেছি। ও নাকি প্রায় আসে, ফুর্তি করে। তুই বললো তুই যা, অসুবিধা নাই, সব দেখতেছি আমি। কপালটা আমার খারাপই ভাই, বুঝছেন, তাই একটু আসলাম আপনাদের এখানে। খুব ভালো করেছেন, আপনি এখানে যেহেতু এসেছেন আর আমাদের বন্ধুর রেফারেন্সে এসেছেন, তো আপনার কোনো চিন্তা নেই, আপনি সব পাবেন। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ, মানে হয়েছে কি, আমার বউ কিন্তু ফুর্তি করে বেড়াইতেছে, আমারে খারাপ ভাইবেন না। আমার বউ ফুর্তি করতেছে, সে একা একা তার বসের সাথে দেশ বিদেশ যায়, ছবি দেখি। আমি রাস্তার মরা মরলাম। ভাই, এই কথাটা কাউকে বলেন না। আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন, আমার সর্বনাশ হয়ে যাবে ভাই। আপনার কোনো কিচ্ছুই হবে না, আপনি বিশ্বাস রাখেন, আপনার কিচ্ছুই হবে না। তো চলেন শুরু করে দিই। ভাই একটু এদিকে আসবেন, একটু শুনবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার সাথে একটু পার্সোনাল কথা ছিল। আমার সাথে কি কথা কোন? দেখেন ভাই, আমি আপনার সাথে না আমাদের বাড়ির কেয়ারটেকার হিসেবে কথা বলছি না, আপনার বোন হিসেবে আপনার সাথে কথা বলছি ভাই। কোন আমি কি করতে পারি আপনার জন্য? উচিত দেখছেন লোকটা, উনি আমার বস। হ্যাঁ, আমি জানি আপনি খুব আধুনিক মন মানসিকতার মানুষ, মানে আপনি তো বুঝতেই পারছেন বড় কোম্পানিতে চাকরি করতে গেলে স্যারদেরকে খুশি করতে হয়, কিন্তু ভাই হয়েছে কি, আমি না ওই ধরনের মেয়ে না, আপনি একটু আমাকে বাঁচান না ভাই। আপনি একটা কাজ করেন, চাকরি ছেড়ে দেন। না না, চাকরি ছাড়তে পারবো না, চাকরি ছেড়ে দিলে তো না খেয়ে মরে যাবো, মানে আপনি আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু বাঁচান না ভাই। চাকরি আমি কিভাবে আপনার চাকরি বাঁচাবো আমি বুঝতে পারছি না। আমি 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 খুব ভালো মতো করেই জানি, মানে আমাদের বাড়ির উপরের তলায় কি হয়, আর আমি এটাও ভালো মতো করে জানি যে আপনি তাদেরই দলের লোক। দেখুন আপনি কি করছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনি একদম ভয় পাবেন না প্লিজ, আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি, আপনি দুজন সুন্দরীকে ম্যানেজ করে দেন আমার বসের জন্য। আপনি না করবেন না, আপনার আপনার যত টাকা লাগে আমি আমি আপনাকে দিব, আপনি জাস্ট না করবেন, আপনি প্লিজ প্লিজ। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবেন, কাজ হয়ে যাবেন। হবে তো? হ্যাঁ থ্যাংক ইউ ভাই, আপনি তো এদিকে আসবেন, আমার বসের সাথে একটু কথা হ্যাঁ। স্যার, আসসালামু আলাইকুম। উনি ব্যবস্থা করে দিবেন একদম আপনার টেস্ট মতো, আপনি আমাকে ভুলেই যাবেন তাদেরকে পেলে, তাই না? তাই নাকি? কোনো ঝামেলা করবে না তো? আরে না না, উনি নিহায়তি ভালো মানুষ, মানে আমার ভাইয়ের মতো, উনি আমার বলাতে রাজি হচ্ছে, রিকোয়েস্ট। আপনি একটা কাজ করেন, আমি আপনার নাম্বারটা আমাকে দিয়ে আমি কল দেবো, সময় সুযোগ হলে চলে আসবেন। নাম্বার
সাদিয়া, জি স্যার। এবার আমি তোমাকে ডেকেছি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য। আমি তোমাকে একটা অ্যাড্রেস বলবো। অ্যাড্রেসটা হচ্ছে 10 নম্বর সেক্টর, 3 নম্বর বাড়ি, 3B ফ্ল্যাট। মাসুদ তোমাকে কনফার্ম করে দেবে এবং জায়গাটি দেখিয়ে দেবে। আমাদের কাছে থাকা ইনফরমেশন অনুযায়ী বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড চলছে। তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। নারী পাচার, দেহ ব্যবসা, হিউম্যান ট্রাফিকিং, এই ধরনের সমস্ত কর্মকাণ্ডের সাথে তাদের কাজ আছে। আমি চাচ্ছি তুমি আমাদের ইনফর্মার হিসেবে সেখানে যাবে। সেখানে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসে, তাদের সাথে কথা বলবে, তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করবে। এরকম একটি পরিবেশ তৈরি করবে যে যখন মালিক থেকে শুরু করে, আমি হোতা থেকে শুরু করে যারা বড় বড় পার্টি আছে, তারা সবাই যখন ওখানে থাকবে, এরকম একটা সময় আমরা সেখানে করব। আমাদের সমস্ত অ্যাকশন ডিপেন্ড করবে তোমার দেওয়া ইনফরমেশন। ভাবতেই কেমন লাগে বলো, এই যে একই বাসায় এমন একটা চক্রের সাথে আমরা বসবাস করছি। আচ্ছা, রিমান্ড থেকে কি কোনো তথ্য এসেছে? হ্যাঁ, মানে ওই যে আমাদের কেয়ারটেকার ও সহ ওই বাসায় যতজন থাকে সবাই এটার সাথে জড়িত। কেয়ারটেকার সহ ওই ফ্ল্যাটে যতজন আছে তারা বিভিন্ন বাসায় ভাড়া নেয়, একই সাথে শিফট হয়, ওখানে এই ব্যবসা করে এবং করে আবার সেখান থেকে চেঞ্জ হয়ে আরেক জায়গায় যায়। ইটস আ বিগ চেইন। শোনো, এইবার কিন্তু তোমার আমার প্রশংসা করতেই হবে। এই পুরো প্ল্যানটা আমার ছিল, যার কারণে কেসটা সলভ হয়েছে। ওকে? হ্যাঁ, প্ল্যান তোমার, কিন্তু প্ল্যানটা সাকসেস হয়েছে আমার জন্য। মানে মিজান, আচ্ছা এই চক্রটি কতদিন ধরে চালাতি এবং কিভাবে চালাতি, সমস্ত ঘটনা খুলে বল। স্যার আমরা স্বামী স্ত্রীর পরিচয় স্যার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিতাম, আর একটা এলাকায় থাকতাম না স্যার। যে এলাকায় বাসা ভাড়া নিতাম স্যার, আশেপাশের গরিব অসহায় সুন্দর মেয়েদের আমরা টার্গেট করতাম স্যার, আর তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্যার দেহ ব্যবসার সাথে জড়াই করতাম স্যার। আর স্যার যারা আমাদের কথা শুনতো না, মানতো না, তাদেরকে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত করতাম স্যার। তোর সঙ্গে আর কে কে ছিল? স্যার আমার সাথে স্যার কেউ ওরকমভাবে জড়িত না স্যার। আমি যে বাসায় যাইতাম স্যার, ওই বাসার কেয়ারটেকার আর দারোয়ানদের স্যার নানাভাবে স্যার হাতে নামতাম স্যার, ভয় টাকা পয়সা দিয়ে। আমি তো স্যার একটু স্যার জানি স্যার আপনারা কি করেন। আরে একটু কি সেটা বলো। না মানে স্যার আমি স্যার কিন্তু স্যার বড় স্যারে জানাবো স্যার। বলো কি? জি স্যার। তুমি আমাদের লোক নও, তুমি সব বুঝো। যদি একটু নজর দেন তাহলে তো সব ভালোই স্যার। এটা রাখো। জি স্যার। এটা রাখো, কারো কিছু বলো না, বুঝছো? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আমাদের বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে স্যার ওই অর্গানের অর্ডার আসতো স্যার, আমরা সেই অর্গানও পাচার করতাম স্যার। আচ্ছা, একটি ছেলে এবং একটি মেয়ে খুন হয়েছে, সেটা কি করে করলি? স্যার ওরা স্যার খুব জ্বালাচ্ছিল স্যার, কথা শুনতেছিল না স্যার, তাই স্যার। শোন, আমি যা যা করতে বলবো ঠিক তারা একটু করবি, ঠিক আছে?
হ্যাঁ আমি বলতেছি যাই আমি করবো না, আমি বাসায় যাবো। এই! কথা বলছিস না কেন? আমি যা বলতেছি তাই করবি। আমি বাসায় যাবো। রাজি হবি না মানে তোর রাজি হইতেই হবে। হ্যাঁ এই এই কই তোরা রে এদিকে আয়। কি হ্যাঁ বস ভাই কি সমস্যা বস রাজি হচ্ছে না দেখছিস এটা দেখছিস কি রাজি হ, রাজি হ। এখনো সময় আছে রাজি হ। একদম এটা দিয়ে দেবো একদম আসল বাসায় পাঠাই দেবো কিন্তু রাজি হ। এই এই কি সমস্যা এই বস নিঃশ্বাস নিচ্ছে না বস। হ্যাঁ পুলিশ কি বস নিঃশ্বাস নেই না তো বস অঘটন হয়েছে ঘটে গেছে নাকি? ও নিঃশ্বাস কি হলো নিঃশ্বাস বস নিচ্ছে নিঃশ্বাস না। নেই না বস নিঃশ্বাস নিচ্ছে না বস কি রে বস মরে গেল নাকি? বিশ্বাস নাই তো? এই বস বস তো নাই বের করতে হবে না এখানে মারা কি গেছে কথা মারা গেছে আসি কাটতে যাবে না বস বস তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর কি দিলি এই কি অবস্থা এখানে তাকা কয়টা কয়টা আঙ্গুল কয়টা দেখোস কয়টা আঙ্গুল 2 আঙ্গুল না হ্যাঁ ঠিক আছে এবার বল কয়টা এদিক তাকা এদিক আটটা না শাবাশ শাবাশ বস আরে বস কাজ হয়ে গেছে বস একটা পাইছি কিডনি গুলো বাইর করে লাস্টারে ফেলা দিচ্ছি আপনি এসে নিয়ে যাইবেন ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধর। তোরা এইভাবে মেয়েদের ধরে ধরে দেহ ব্যবসায় জড়িত করতি আর খুন করে বেড়াস। তোরা আসলে মানুষ না, তোরা জানোয়ার। ঠিক আছে, তোদের মতো জানোয়ার নর পশুদের শাস্তি আইন দেবে। আইন তোদের উপযুক্ত শাস্তি দেবে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.